আমার বড় স্বাদের মাছ। মাছে ভরা নদীতে মহাসের ধরার চেয়ে আর কোনো ভালো আমোদ আমি তো ভেবে পাই না। ঘরের বাইরে আমোদ প্রমোদের জন্য আমরা যা কিছুই করি না কেন, তার মধ্যে পরিবেশ একটা মস্ত বড় কথা, যদিও এ সম্বন্ধে আমরা সর্বদা সচেতন নই। ধরুন, সাহারা মরুভূমিতে যদি টেনিস প্রতিযোগিতার অনুষ্ঠান হতো, তাহলে সেখানে ডেভিস কাপ জিতে একজন খেলোয়াড় আর কতটুকু আমোদ পেতে পারতেন। তেমনি প্রতিকূল আবেষ্টনীতে অতি স্বাদের মাছ ধরাতেও বিশেষ আনন্দ নেই। যে নদীতে আমি ইদানিং মাছ ধরছিলাম, সেটা প্রায় 40 মাইল ধরে সুন্দর এক জংলা পাহাড়তলির ভেতর দিয়ে বয়ে গেছে। জঙ্গলটা জীবজন্তুতে ভরা, আর পাখিও অজস্র। সেখানে দিনে কত রকমের পশু পাখি দেখা যায়, গোনার স্বাদ হয়েছিল। সন্ধ্যের মধ্যে এতগুলো জন্তু দেখলাম: সম্বর, চিতল, কাকর, ঘোরাল, শুয়োর, হনুমান ও বাঁদর। পাখি দেখলাম 75 রকম, তার মধ্যে আছে ময়ূর, লালরঙা বুনো মুরগি, ফেজেন্ট, কালো তিতির এবং কোয়েল। এছাড়া নদীতে গোটা পাঁচেক ভোঁদড়, অনেকগুলো ছোট কুমির এবং একটা অজগরও চোখে পড়ল। একটা বড় জলায় অজগরটা ভেসেছিল। টলটলে জলের ওপর শুধু তার চ্যাপ্টা মাথা আর চোখ দুটো বেরিয়েছিল। অনেকদিনই ভেবেছি এই ধরনের একটা ছবি তুলব। ছবি তুলতে হলে জলার ওপরকার নদী পার হয়ে ওদিকের পাহাড়ে চড়তে হয়। কিন্তু দুঃখের বিষয়, অজগরটা আমাকে দেখে ফেলেছিল। আমি যেই পেছোতে শুরু করেছি, অমনি সেই 18 ফুট লম্বা সাপটা এক ডুবে জলার মুখে পাথরের নিচে তার পাতালপুরিতে ঢুকে পড়ল। পাহাড়তলির কোনো কোনো জায়গায় নদীটা এত সরু যে অনায়াসে এপার থেকে ওপারে ইট ছুঁড়ে পার করে দেওয়া যায়। কোথাও কোথাও আবার নদী 1 মাইল কি আরো বেশি চওড়া। এখানে খোলা জায়গায় অসংখ্য অমলতাস গাছ 2 ফুট দীর্ঘ সোনালী ফুলের গুচ্ছে ভরে যায়। করমচা ও বক্স বুশের সাদা তারার মতো ফুলের চারদিক ঝলমল করে। এসব ফুলের পাঁচমেশালি গন্ধে বাতাস ভরে যায়। বসন্তে পাখিদের কলকাকলির সঙ্গে মেশে ফুলের মন মাতানোর মৃদু সৌরভ। চারদিকের এই আবহাওয়ায় বঁড়শি দিয়ে মহাশের মাছ ধরা এক রাজকীয় বিলাস। শিকারীদের এই ভূস্বর্গে আমি অবশ্য মহাশের মাছ ধরার জন্য আসিনি। আমার উদ্দেশ্য ছিল দিনের আলোয় বাঘের একটা ছবি তোলা, এবং আলো যখন কমে এলো, তখনই কেবল আমি ক্যামেরা নামিয়ে রেখে ছিপ হাতে নিয়ে বসলাম। একদিন ভোরবেলা থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা ধরে একটা বাঘিনী ও তার 2টো বাচ্চার ছবি তোলার চেষ্টা করছিলাম। বাঘিনীটার বয়স অল্প। অল্প বয়সী মেয়েদের মতো সেও খুব ভীতু। যেই আমি তাকে ধাওয়া করি, সে অমনি বাচ্চাদের নিয়ে ঘন ঝোপের আড়ালে চলে যায়। অল্প বয়সী হোক বা বুড়িই হোক, কোনো বাঘিনীর সঙ্গে যখন বাচ্চা থাকে, তখন তাকে বিরক্ত করলে তারও একটা সহ্যের সীমা আছে। এক্ষেত্রে সেই সীমায় যখন উপনীত হলাম, তখন কৌশল বদলানো গেল। কখনো খোলা মাঠের মধ্যে গাছে উঠে বসলাম, কখনো বা যে বদ্ধ জলাটায় বাঘিনী ও পরিবারের সকলে জল খেতে অভ্যস্ত, তার কাছে লম্বা লম্বা ঘাসের মধ্যে শুয়ে রইলাম। কিন্তু কিছুতেই তেমন সুবিধে হলো না। যে খোলা জায়গাটা আমার নজরে ছিল, সেখানে অস্তগামী সূর্য তখন ছায়া ফেলতে লাগলো। তখন আমি চেষ্টা ছেড়ে দিলাম এবং প্রকৃতির কোলে বাঘের ছবি তোলার চেষ্টাতে যে কয়েকশো দিন ইতিমধ্যে আমার বৃথা নষ্ট হয়েছে, এই দিনটিকেও তার সঙ্গে যোগ করলাম। ক্যাম্প থেকে যে 2জন লোককে সঙ্গে এনেছিলাম, তারা তো বেশ নদীর ওপাশে একটা গাছের ছায়ায় দিনটা কাটিয়ে দিল। আমি তাদের একটা বনপথ ধরে ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিলাম, এবং ক্যামেরার বদলে ছিপ নিয়ে রাত্রে খাওয়ার জন্য একটা মাছ ধরার উদ্দেশ্যে নদীর ধার দিয়ে চললাম। ইদানিং মেয়েদের পোশাকের ফ্যাশনের মতো মাছ ধরার ছিপেরও অনেক ভোল বদলেছে। আগেকার 18 ফুট লম্বা গ্রিন হার্টের মতো বড় এবং পাকাপোক্ত ছিপ এখন আর দেখা যায় না। কোথায় গেল কে জানে। সেসব ছিপ ধরতে যে তাকত লাগতো, সে তাকতও আজকাল কারণ নেই। আর তার বদলে চল হয়েছে এখন এক হাতে ধরা বড় ফ্লাই। আমার সঙ্গে ছিল একটা 11 ফুট লম্বা মাছ ধরার টুর্নামেন্ট ছিপ, একটা রিলে, 100 হাত পাকানো সুতো এবং 400 হাত মিহি রেশমের সুতো, মাঝারি গোছের একটা বড়শি এবং একটা পেতলের 1 ইঞ্চি চামচ। মাছ ধরতে গিয়ে যদি দেখা যায় যে অনেকটা জায়গা জুড়ে আর ব্যাঘাত ঘটাবার কেউ কোথাও নেই, তখন লোকে আপনা থেকে একটু বেশি খুঁতখুঁতে হয়ে পড়ে। ওখানটায় বসা চলবে না, জমিটা এবড়ো খেবড়ো, কোদালেও নয়, জায়গাটা ঠিক সুবিধের নয়। আমার ক্ষেত্রে 1/2 মাইল পথ দেখার পর তবে আমার একটা জায়গা পছন্দ হলো। 80 গজ লম্বা এবং গভীর একটি স্রোতস্বিনী পাথরের ওপর আছড়ে পড়ে সাদা ফেনায় ছড়িয়ে পড়ছে।
তারই প্রান্তে একটা 200 গজ লম্বা 70 গজ চওড়া গভীর জলাশয়। ঠিক করলাম এইখানেই আমার রাত্রির খাবারের জন্য মাছ ধরবো। পরিষ্কার টলটলে জলের একেবারে ধার ঘেঁষে দাঁড়িয়ে রিল থেকে কয়েক গজ সুতো বার করে নিয়ে জলের মধ্যে বঁড়শিটা ছুঁড়ে দিলাম। তারপর সুতো ছাড়ার জন্য ছিপটা সবে তুলেছি, অমনি টের পেলাম কাছাকাছি একটা মাছ বঁড়শিটা গিলে ফেললো। ভাগ্য ভালো যে আলগা দেওয়া সুতোটুকু রিলের গায়ে জড়িয়ে গেল, ছিপের আগায় কিংবা রিলের হাতলে জড়িয়ে আমায় বেকায়দায় ফেলল না। মাছটা এদিকে চোখে নেমে এসে ছুট লাগালো স্রোতে গা ভাসিয়ে, আর তার টানে তরতর করে সুতো খুলে যাওয়ার সময় তেল চুকচুকে রিলটা যেন আনন্দে গান করে উঠল। 50 গজ পাকানো সুতোর পর 100 গজ মিহির রেশমের সুতো ছাড়তে হলো। সুতোর ঘষটানিতে বাঁ হাতের আঙুলের ফোসকা পড়ে গেল। তারপর যেমনি হঠাৎ মাছের উন্মত্ত দৌড় শুরু হয়েছিল তা থেমেও গেল, তেমনি আকস্মিকভাবে এবং সুতোটাও একদম স্থির হয়ে গেল। এইসব ক্ষেত্রে লোকে মনে মনে যেসব জল্পনা কল্পনা করে সেগুলো এক একটা করে আমার মাথার মধ্যে খেলে গেল। গায়ের ঝাল মেটাতে মনে মনে মাছটাকে শাপান্তও যে করিনি এমন নয়। টোপটা খুব ভালোই হয়েছিল। পাইলট কাট কোম্পানি থেকে কিছুদিন আগে সুতোটা কিনেছিলাম এবং খুব ভালো করে দেখে শুনে তবে ছিপে পরিয়েছিলাম। রিংটার সম্বন্ধে কিছু সন্দেহ ছিল, মনে হচ্ছিল কোনো সময় হয়তো পাথরে লেগে ফেটে গিয়ে থাকতে পারে, এখন হয়তো একেবারেই ভেঙে গেছে। 60 গজ সুতো রিলে ফিরে এসেছে এমন সময় ঢিলে সুতোটা বাঁ দিকে বেঁকতে শুরু করলো এবং তার পরমুহূর্তেই স্রোতের উল্টো পথে ছুটে চলল। মাছটা এবার পাথরের প্রান্তে নদীটার উৎস মুখে চলেছে। এইখানে গেড়ে বসায় উপর নিচ কোনো দিক থেকে তাকে টেনে নাড়ানো গেল না। অনেকক্ষণ এইভাবেই কেটে গেল। ক্রমে মনে হতে লাগলো বুঝি মাছটা পালিয়েই গেছে, সুতোটা হয়তো কোনো কিছুতে আটকে গেছে। সব আশায় যখন জলাঞ্জলি দিতে যাচ্ছি তখন হঠাৎ সুতোটা ঢিলে হয়ে গেল। তারপর এক মুহূর্ত পরেই মাছটা আবার উন্মত্তের মতো নিচের দিকে চলল, আর সুতোতেও টান পড়ল। এবার মনে হলো মাছটার লক্ষ্য নদীর প্রান্তদেশের ছোট জলাশয়টা পেরিয়ে যে ঝর্ণা সেটা, কারণ এক দৌড়ে মাছটা সেখানেই পৌঁছলো। এই জায়গায় জল ছড়িয়ে পড়ে অগভীর হয়ে গেছে। মাছটা এখানে পৌঁছে একটু ইতস্তত করতে লাগলো, তারপর আবার সেই জলাশয়ে ফিরে এলো। একটু পরেই জলের ওপর তাকে দেখা গেল। জলের ওধারে অস্পষ্ট মাছটা থেকে আমার ছিপ পর্যন্ত সোজা সুতোর রেখাটি না থাকলে বিশ্বাস করাই শক্ত হতো যে জলের ওপর 5 ইঞ্চি বেরিয়ে থাকা ওই বিরাট ত্রিকোণাকৃতি পাখনার মালিকটি আমার পায়ের 2-1 গজের মধ্যে বড়শি গিলেছে। মাছটা জলাশয়ের মধ্যে ফিরে এলে একটু একটু করে তাকে আমি অল্প জলে টেনে আনলাম। একা একা ছোট মাছ ধরা ছিপে এরকম বিরাট একটি মাছ টেনে তোলা সহজ কথা নয়। 4 বার তাকে জলের ওপর কাঁধ পর্যন্ত তোলা হলো, কিন্তু 4 বারই খুব সন্তর্পণে কাছে এগোতেই সে জলে ছিটকে বেরিয়ে পড়ল। আবার একটু একটু করে জুঝে তাকে কাছে টেনে আনতে হলো। 5 বারের বার ছিপটাকে উল্টে নিয়ে খুব সাবধানে 2 হাতে বাগিয়ে ধরে তাকে জল থেকে ডাঙায় তুলে আনলাম। এত কাণ্ড করে মাছ তো ধরলাম, কিন্তু সেই রাত্রিবেলা আর মাছটা খাওয়া গেল না, কারণ 3.5 মাইল অতি বদখত রাস্তা পেরোলে তবে ক্যাম্প, তারপর অর্ধেক পথই হাঁটতে হবে অন্ধকারে। 550 ওজনের ক্যামেরাটা পাঠিয়ে দেওয়ার সময় যে দড়ি দিয়ে সেটাকে গাছে তুলতাম সেটা রেখে দিয়েছিলাম। দড়ির একটা দিক মাছের কানকোর মধ্যে দিয়ে চালিয়ে মুখ দিয়ে বের করে ভালো করে ফাঁস দিয়ে রাখলাম। দড়ির অন্য দিকটা একটা ডালে বেশ করে বাঁধলাম। দড়িটা বাঁধা হয়ে গেলে মাছটা শান্ত জলে একটা মস্ত পাথরের গায়ে পড়ে রইল। একমাত্র ভয় ভোঁদড়ের, সুতরাং যাওয়ার আগে ভোঁদড় তাড়াবার জন্য একটা লাঠিতে রুমাল বেঁধে পতাকার মতো করে মাছটার একটু নিচে নদীতে পুঁতে রাখলাম। পরদিন সকালে যখন ফিরে এলাম তখন সূর্যের আলো পাহাড়ের ওপর এসে পড়েছে। দেখলাম মাছটাকে যেখানে রেখে গিয়েছিলাম ঠিক সেইখানেই আছে। দড়িটা ডাল থেকে খুলে হাতে জড়িয়ে নিয়ে পাথর বেয়ে মাছটার দিকে এগোতে লাগলাম। আমার আশায় ভয় পেয়েই হোক বা দড়িটা নড়ে ওঠাতেই হোক, মাছটা হঠাৎ সজীব হয়ে উঠল এবং এক লাফ দিয়ে নদীর ওপরের দিকে ছুটল। বেকায়দায় পড়ে পা পিছলে আমি একেবারে সটান জলে পড়ে গেলাম। এইসব পাহাড়ি নদীতে ডুব দেওয়া মোটেই সুখকর নয়, কারণ যে কোনো মুহূর্তে ক্ষুধার্ত অজগরের কবলে পড়ার আশঙ্কা থাকে। কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে ডুবে জল থেকে তো পাড়ে উঠলাম। ভাগ্যিস আশেপাশে কেউ আমাকে দেখে ফেলেনি। তখন আমার ডানাতে মাছটা ধরা। আমার সঙ্গে যে লোকেদের আসতে বলেছিলাম তারাও ঠিক মুহূর্তে এসে পড়ল। ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য মাছটা তাদের হাতে দিয়ে আমি আগে চলে এলাম কাপড় চোপড় বদলে ক্যামেরাটা ঠিক করে রাখতে। মাছটাকে ওজন করার কোনো উপায় ছিল না, তবে আন্দাজ করলাম সেটা কমপক্ষে 25 হবে।
মাছের ওজনে কিছু আসে যায় না, কারণ লোকে কিছুদিন পরেই ওজনটা ভুলে যায়, কিন্তু যে আবহাওয়ার মধ্যে মাছটা ধরা হয়েছে তা আর সহজে ভোলা যায় না। ফার্ন ঘেরা জলাশয়ের টলটলে নীল জল, পাথর আর উপরখণ্ডের ওপর আছড়ে পড়ার আগে একটু জিরিয়ে নিচ্ছে। এখান থেকে বয়ে গিয়ে এই নীল জলরাশি আরো সুন্দর একটি জলায় গিয়ে স্বস্তিতে নিঃশ্বাস নেবে। কোথাও কোনো রঙিন মাছরাঙা জলে ছোঁ দিয়ে পড়ল। জল থেকে ওঠার সময় তার ডানা থেকে মুক্তবিন্দুর মতো জল ঝরে পড়তে লাগলো, আর সেই সঙ্গে তার উল্লসিত কলকাকলি শোনা গেল। রাঙা ঠোঁটে তার শক্ত করে ধরা একটা রূপলি মাছ। কখনো সম্বলের চিৎকার, কখনো আবার জঙ্গলের প্রাণীদের বাঘের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে দিতে চিতল হরিণের সুরেলা ডাক। বাঘ একটু আগে নদী পার হয়েছে, তাই বালির উপর তার ভিজে পায়ের দাগ। এসব কথা কখনো ভোলা যায় না। আমার স্মৃতিতে চিরদিন এসব গাঁথা থাকবে। মানুষের হাতের কলঙ্ক না লাগা সেই রমণীয় উপত্যকায় এসব জিনিস চুম্বকের মতো নিয়ত আমাকে আকর্ষণ করে। কান্দাল মানুষ খেকো। টেবিলে 13 জন বসা, ডিনারের টেবিলে হাতে হাতে মদ এগিয়ে দেওয়া, মুইয়ের নিচ দিয়ে চলা ইত্যাদি সম্পর্কে আমাদের মধ্যে যেসব কুসংস্কার আছে তাতে আমাদের শত অবিশ্বাস থাকলেও নিজের ব্যক্তিগত সংস্কারগুলো আমরা কখনো উড়িয়ে দিতে পারি না, তা বন্ধু বান্ধবেরা যতই হাসি ঠাট্টা করুক না কেন। জানি না আর সকলের চেয়ে শিকারীদের মধ্যে কুসংস্কারটা একটু বেশি কিনা, তবে এটুকু বলতে পারি শিকারীরা তাদের সংস্কারগুলোকে খুব মেনে চলে। আমার এক বন্ধু বড় জানোয়ার শিকারের সময় গুনে গুনে 5টা কাঠপিসি সঙ্গে নেবেন, কখনো বেশি বা কম নয়। তেমনি অন্য একজন নেবেন 7টা। আরও একজন, ইনি উত্তর ভারতে একজন শ্রেষ্ঠ শিকারী বলে খ্যাত, শীতে শিকারের মৌসুমে মহাশের মাছ না মেরে কখনো শিকার আরম্ভ করবেন না। আমার ব্যক্তিগত সংস্কার সাপ নিয়ে। আমি যখন বাঘ মারতে বেরোই, আমার কেমন একটা দৃঢ় বিশ্বাস, প্রথমে একটা সাপ মারতে না পারলে শত চেষ্টা করলেও কিছুতেই কিছু হবে না। মে মাসের এক আগুন ঝলসানো দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত এক ঘাগি মানুষকেকর খোঁজে খাড়া পাহাড়ে মাইলের পর মাইল চড়াই উতরাই করেছি। ঘন কাঁটাঝোপের মধ্য দিয়ে চলে চলে হাঁটু বৃষ্টি রকম ছড়ে গেছে। সেদিন 15 তারিখ সন্ধেবেলা আমার আস্তানা 2 কামরার একটা ফরেস্ট বাংলোয় যখন ফিরে এলাম, তখন শরীর ক্লান্তিতে এলিয়ে পড়েছে। এসেই দেখি একদল লোক বাঘের খবর নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। বাঘটাকে সেদিন তাদের গ্রামের ধারে দেখা গেছে। সে রাত্রে আর কিছু করার সময় ছিল না, তাই সঙ্গে লণ্ঠন দিয়ে লোকগুলোকে বাড়ি পাঠিয়ে দিলাম। কড়া নির্দেশ দেওয়া থাকলো যে পরদিন যেন কেউ গ্রাম ছেড়ে বাইরে না বেরোয়। যে পাহাড়ের গায়ে আমার বাংলোটা ছিল, গ্রামটি একেবারে তার প্রান্তে। চারদিকের গ্রাম থেকে বিচ্ছিন্ন বলে ও ঘন জঙ্গলে ঘেরা বলে এই জেলার অন্য যে কোনো গ্রামের চেয়ে সেই গ্রামেই বাঘের উৎপাত সবচেয়ে বেশি হয়েছে। বাঘের শেষ শিকার হলো 2টি স্ত্রীলোক ও একটি পুরুষ। পরদিন সকালে এক চক্করে গ্রামের রাস্তাটা একবার ঘুরে এলাম। তারপর সিকিমায় এগিয়ে আরও একটি চক্কর যখন প্রায় শেষ করেছি, তখন স্লেট পাথরের একটা স্তূপ পেরোতেই একটা নালার কাছে এসে পড়লাম। খাড়া পাহাড় থেকে বৃষ্টির জলের ধারায় এই নালা সৃষ্টি হয়েছে। নালাটার ওপর নিচে একবার তাকিয়েই বুঝলাম বাঘটা এই জায়গায় নেই। প্রায় সঙ্গে সঙ্গেই আমার ঠিক সামনে 25 ফুট দূরে কি যেন একটা নড়ে উঠল। ভালো করে দেখি, সামনেই স্নানের চৌবাচ্চার সমান একটা ছোট ডোবা, আর তারই জলের ওপরে একটা সাপ, নিশ্চয়ই জল খাচ্ছিল। সাপটা মাথা তোলাতেই আমার নজরে পড়েছে। মাথাটা মাটি থেকে প্রায় 2-3 ফুট উঁচুতে তুলে যখন সাপটা তারপর ফনা ধরল, তখন দেখলাম সেটা হ্যামারড্রায়ার গোত্রের। এত সুন্দর সাপ আমি আর কখনো দেখিনি। সাপটা আমার দিকে মুখ করেছিল। তার গলার গাঢ় লালচে কমলা রং আস্তে আস্তে সোনালি হলুদ হয়ে মাটিতে এলানো শরীরের বাকি অংশটুকু থেকে গিয়ে মিশেছে। পিঠটা হালকা সবুজ, আর তাতে সাদা সাদা চক্কর। লেজের ডগা থেকে শুরু করে 4 ফুট পর্যন্ত চকচকে কালো, মধ্যে মধ্যে সাদা চক্কর। লম্বা সাপটা 13-14 ফুট হবে।
হ্যামার ড্রায়ারদের বিরক্ত করলে তারা কীরকম তেড়ে আসে এবং কীরকম বিদ্যুৎ বেগে তাড়া করে ইত্যাদি সম্পর্কে অনেকেই অনেক গল্প শুনেছেন। যেরকম মনে হচ্ছিল সাপটা যদি সত্যি তাড়া করে আসে তাহলে তো আমি বিষম বিপদে পড়ব। তবে স্লেট পাথরের স্তূপটা পেরোতে পারলে আর তেমন ভয় নেই। ছোট্ট সরার মতো মেলে ধরা ফণাটায় একটা গুলি করলেই আপদ চুকে যেত, কিন্তু আমার হাতের রাইফেলটা ছিল ভারী এবং এতদিনের পরিশ্রম ও প্রতীক্ষার পর যে বাঘটার খোঁজ পেয়েছি তাকে সতর্ক করার আমার মোটেই ইচ্ছে ছিল না। সাপটা দীর্ঘ 1 মিনিট ধরে ফণা তুলে তার কাটা জিভ লকলক করতে লাগলো। তারপর হঠাৎ ফণা গুটিয়ে মাটিতে মাথা নামিয়ে উল্টো দিকে ঢাল বেয়ে নেমে যেতে আরম্ভ করলো। আমি চোখ না নামিয়ে পাড় হাতড়ে ক্রিকেট বলের মতো একটা ছোট পাথর তুলে নিলাম। সাপটা যেই পাহাড়ের গায়ে একটা শক্ত জমির ওপর উঠেছে অমনি আমি প্রাণপণে পাথরটা ছুঁড়ে মারলাম তার মাথা লক্ষ্য করে। অন্য কোনো সাপ হলে এই আঘাতে তৎক্ষণাৎ মারা পড়ত, কিন্তু হ্যামার ড্রায়ারটা অমন সাংঘাতিক চোট খেয়ে ঘুরে দাঁড়িয়ে সোজা আমার দিকে তেড়ে এলো। যখন সে প্রায় অর্ধেকটা চলে এসেছে টিপ করে মারা বেশ বড় একটা পাথর সজোরে তার ঘাড়ে গিয়ে লাগলো। তারপরে ব্যাপারটুকু সোজা। মনে প্রচুর খুশি নিয়ে দ্বিতীয়বার আমি গ্রাম প্রদক্ষিণ শেষ করলাম। প্রথমবারের মতো এবারেও কোনো ফল হলো না, তবু সাপটাকে মেরে যেন মনে বেশ জোর পেলাম। অনেকদিন পরে আজ প্রথম মনে হলো বাঘের খোঁজে বেরোনো আমার সার্থক হবে। পরদিন গ্রামের চারদিকের জঙ্গল আবার খুঁজে দেখলাম। সন্ধ্যের দিকে গ্রামের ওপরে একটা চষা খেতে বাঘের পায়ে টাটকা দাগ দেখা গেল। গ্রামে প্রায় শখানেক লোকের বাস, তারা সকলেই ভয় কাতর। পরদিন খুব সকালে ফিরে আসবো এই প্রতিশ্রুতি দিয়ে আমি সেদিনকার মতো একাই 4 মাইল দূরে ফরেস্ট বাংলোর দিকে রওনা হলাম। যে অঞ্চলে বাঘ আছে সেখানে জঙ্গলের ভেতর দিয়ে কিংবা নির্জন পথ ধরে নিরাপদে চলতে হলে খুব সতর্ক হয়ে অনেকগুলো নিয়ম পালন করে যেতে হয়। শিকারী নিজেরই যখন শিকার বনে যাওয়ার প্রচুর সম্ভাবনা, তখন তার সমস্ত বৃত্তিগুলো কেমন যেন নিজের থেকেই সজাগ হয়ে ওঠে এবং এইসব নিয়ম পালন করে চলে। নিয়মগুলোর একটু নড়চড় হলেই একেবারে বাঘের খপ্পরে গিয়ে পড়তে হবে। পাঠক জিজ্ঞেস করতে পারেন, সঙ্গে নেওয়ার মতো লোক যখন তাঁবুতে ছিল তখন আমিই বা কেন একা যাচ্ছিলাম? প্রশ্নটা খুবই সঙ্গত, তবে এর জবাবে আমি বলবো, সঙ্গে কেউ থাকলে অসাবধান হওয়ার দিকেই ঝোঁক যায় এবং সঙ্গীর ওপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়তে হয়। দ্বিতীয়ত, বাঘের সঙ্গে মুখোমুখি হলে একা একা লড়াই বেশি সুবিধে। পরের দিন সকালে গ্রামের কাছে আসতেই দেখি একদল লোক উদ্গ্রীব হয়ে আমার জন্য অপেক্ষা করছে। ওদের কাছে পৌঁছে শুনলাম রাত্রিবেলা একটা মোষ মারা পড়েছে। বাঘটা মোষটাকে গ্রামের মধ্যেই মেরেছে। তারপর পাহাড়ের পিঠ বেয়ে খানিক দূর টেনে নিয়ে গিয়ে উত্তর দিকে সরু গভীর এবং ঘন জঙ্গলে রাখা পাহাড়তলিতে নামিয়ে নিয়ে গেছে। পাহাড়ের গা থেকে একটা পাথর বেরিয়েছিল। সেখান থেকে খুব ভালো করে দেখে শুনে বুঝলাম খাড়া পাহাড় বেয়ে নেমে দাগ অনুসরণ করে মোষটার কাছে যাওয়া সঙ্গত হবে না। একমাত্র উপায় হলো অনেকখানি ঘুরে উপত্যকার নিচ থেকে উঠে মরা মোষটার কাছে এগোনো। এই কৌশল সফল হলো এবং দুপুর নাগাদ আমি লক্ষ্যস্থলে এসে পৌঁছলাম। উপত্যকাটা এখানে প্রায় 100 গজ পর্যন্ত সমতল, তারপরেই আবার খাড়া 300 গজ পাহাড়ের ওপরে গিয়ে উঠেছে। এই সমতল ভূমির অপর প্রান্তে মোষটাকে এবং ভাগ্য ভালো থাকলে বাঘটাকেও দেখতে পাবো আশা করেছিলাম। বাঁশঝাড়ের ভেতর দিয়ে দীর্ঘ এবং দুর্গম পাহাড়ের রাস্তায় চলার পরিশ্রমে আমি ঘেমে নিয়ে উঠেছিলাম। হঠাৎ গুলি করার দরকার হলে ঘামে ভেজা হাতে গুলি করা মোটেই নিরাপদ নয়, তাই আমি একটা সিগারেট ধরিয়ে একটু জিরিয়ে নিতে বসলাম। আমার সম্মুখে বিরাট বিরাট পাথর পড়েছিল অসংখ্য, আর তারই ভেতর দিয়ে জায়গায় জায়গায় ছোট ছোট ডোবা সৃষ্টি করে ছোট্ট একটা জলের ধারা বয়ে যাচ্ছিল। পায়ে আমার খুব পাতলা রবার সোলের জুতো, সুতরাং অনায়াসে এই পাথরগুলোর ওপরে পা ফেলে ফেলে এগিয়ে যাওয়া যাবে। অতএব ঘাম শুকিয়ে শরীর একটু ঠান্ডা হতেই আমি মরা মোষটার খুঁজে বেরিয়ে পড়লাম। আশা করছিলাম বাঘটাকেও মোষটার কাছাকাছি ঘুমন্ত অবস্থায় পাবো। 12 আনা পথ যখন পার হয়েছি দেখতে পেলাম মোষটা একটা ফার্ন ঝোপের মধ্যে পড়ে রয়েছে। সেখান থেকে প্রায় 25 গজ দূরেই খাড়া পাহাড়।
বাঘটা চোখে পড়ল না, তবু ভালো করে দেখবার জন্য মোষটার কাছাকাছি পৌঁছে একটু সমতল পাথরের উপর উঠে দাঁড়ালাম। বিপদ ঘনিয়ে এলে নিজের থেকেই মনে তার ছায়া পড়ে। মিনিট 3-4 আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। বিপদের কোনো চিন্তা মনে আসেনি। হঠাৎ মনে হলো বাঘটা যেন খুব কাছ থেকে আমাকে লক্ষ্য করছে। ঠিক যে চেতনা আমাকে আশু বিপদ সম্বন্ধে সচেতন করে দিয়েছে, সেই চেতনায় একই কারণে বাঘটারও ঘুম ভাঙিয়েছে। আমার বাঁদিকে 15-20 ফুট দূরে একখণ্ড সমতল জমি জুড়ে খানিকটা ঘন ঝোপ। এই ঝোপের ওপর আমার লক্ষ্য গিয়ে পড়ল। একটু পরেই ঝোপটা আস্তে নড়ে উঠল এবং তার পর মুহূর্তেই দেখলাম বাঘটা খাড়া পাহাড় বেয়ে প্রাণপণে দৌড়চ্ছে। রাইফেল নিশানা করার আগেই সে একটা লতা জড়ানো গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বাঘটা যখন আরো 60 গজ খানেক এগিয়ে গেছে, তখন তাকে আবার দেখতে পেলাম। সে তখন পাথরের উপর লাফ দিয়ে পড়ছে। এমন অবস্থায় আমার গুলি খেয়ে মহাপ্রভু একেবারে চিত হয়ে পড়ে গেল এবং তারপরই গর্জন করতে করতে গড়িয়ে নিচের দিকে নামতে লাগলো। তার পড়ার বেগে রাশি রাশি পাথর নিচে খসে পড়ল। আমি তো ভাবলাম নির্ঘাত বাঘটার শিরদাঁড়া ভেঙে গেছে। বাঘটা যখন দলা পাকিয়ে আমার পায়ের কাছে এসে পড়বে তখন কি করব ভাবছি, এমন সময় বাঘের গর্জন হঠাৎ থেমে গেল এবং পর মুহূর্তে বাঘটা পড়ি কি মরি করে পাহাড়ের গা বেয়ে ছুট লাগালো। বিপদ কেটে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচলাম বটে, কিন্তু তেমনি হতাশও হলাম। বোঝা গেল গায়ে তার গুলি লাগেনি। বাঘটাকে চকিতে এক আধবার আর যেটুকু দেখলাম তাতে আর গুলি করা গেল না। ঝড়ের মতো একটা শুকনো বাঁশ ঝাড়ে ঢুকে পড়ে বাঘটা পাহাড়গুলো পরের উপত্যকার ভেতর অদৃশ্য হয়ে গেল। পরে দেখেছিলাম আমার গুলি বাঘটার বাঁ কনুইয়ে লেগে হাড়ের খানিকটা চটা উঠিয়ে দিয়েছিল। গুলিটা তারপর সোজা একটা পাথরে লেগে ছিটকে এসে বাঘটার চোয়ালে আঘাত করে, কিন্তু যন্ত্রণাদায়ক হলেও একটা আঘাতও মারাত্মক হয়নি। রক্তের প্রায় আবছা দাগ অনুসরণ করে পাশের উপত্যকাটায় গিয়ে কোনো লাভই হলো না। ঘন কাঁটাঝাপের মধ্য থেকে বাঘের গর্জন শুনে ফিরে আসতে হলো, কারণ ঝোপে ঢুকলে প্রাণ নিয়ে আর ফিরতে হতো না। গুলির আওয়াজ গ্রামেও পৌঁছেছিল। আওয়াজ শুনে পাহাড়ের ওপর একদল লোক উৎসুক হয়ে আমার জন্য অপেক্ষা করছিল। এত ভেবেচিন্তে এত সাবধানে পিছু নেওয়ার পরও প্ল্যান ভেস্তে যাওয়ায় আমার চেয়ে ওরাই যেন বেশি হতাশ হলো। পরদিন ভোরে মরা মোষটাকে দেখতে গিয়ে খুব খুশি এবং একটু আশ্চর্যও হলাম, কারণ দেখলাম বাঘটা রাত্রে ফিরে এসে একটু খেয়ে গেছে। এখন গুলি করতে হলে একমাত্র উপায় হলো মরা মোষটাকে পাহারা দেওয়া, কিন্তু তাতে একটা অসুবিধা ছিল। মোষটার কাছাকাছি সুবিধা মতো কোনো গাছ ছিল না। তাছাড়া ইতিপূর্বে আমার এক বিশ্রী অভিজ্ঞতা হয়েছিল, তাতে বাঘের খোঁজে রাত জেগে মাটিতে বসে থাকার শখ আমার ভালোভাবেই মিটে গিয়েছিল। যখন কোথায় বসবো ভাবছি, বাঘের ডাক শোনা গেল। কাল যে উপত্যকাটির উপরে উঠেছিলাম তারই নিচে। বাঘ বলার সুবর্ণ সুযোগ মিলল বাঘটা ডাকার ফলে। যে যে অবস্থায় বাঘের ডাক ডেকে বাঘকে ভুলিয়ে কাছে আনা যায় তা হলো এই: ক, বাঘ যখন সঙ্গিনীর খোঁজে জঙ্গল তোলপাড় করছে, এবং খ, যখন সে অল্প আহত অবস্থায় আছে। বলাই বাহুল্য, বাঘকে প্রতারিত করতে হলে বাঘের ডাক হুবহু নকল করা দরকার। তাছাড়া এমন জায়গা থেকে ডাক দিতে হবে যেখানে বাঘ স্বভাবতই আসবে। ডাকতে হবে কোনো ঘন বন কিংবা বড় বড় ঘাসের ঝোপ থেকে, এবং সেই সঙ্গে শিকারীকে খুব কাছ থেকে গুলি করার জন্য প্রস্তুত থাকতে হবে। আহত বাঘ সেই ডাক শুনে কাছে আসবে। আমার কথায় নিশ্চয়ই অনেক শিকারী সন্দেহ প্রকাশ করবেন। আমার অনুরোধ, যতক্ষণ না তারা এ সম্বন্ধে নিজেরা পরীক্ষা করে দেখছেন, ততক্ষণ তারা এই ব্যাপারে তাদের রায় দেওয়া যেন স্থগিত রাখেন। যাই হোক, এক্ষেত্রে বাঘটা 1 ঘন্টার বেশিক্ষণ ধরে আমার প্রতিটি ডাকে সাড়া দিলেও কিছুতেই কাছে এলো না। ভাবলাম কাল বাঘটার অবাঞ্ছিত অভিজ্ঞতাটুকু হয়েছিল বলেই হয়তো আজ সে এত সাবধান। এদিক ওদিক খুঁজে খাদের একেবারে ধারে একটা গাছ বেছে বার করলাম। গাছটাতে মাটি থেকে 8 ফুট খানেক উঁচুতেই যেন দুঃসই একটা ডাল ছিল। ডালটার 30 ফুট নিচেই পাথরে ভরা সেই নালাটা। ভাবলাম বাঘটা এদিকে একবার নিশ্চয়ই আসবে। গাছের সমস্যার সমাধান করে আমি পাহাড়ের ওপর ফিরে গেলাম। এখানে আমার লোকজনকে প্রাতরাশ নিয়ে অপেক্ষা করতে বলে দিয়েছিলাম। বিকেল 4টে নাগাদ বেশ জুত করে সেই ডালটার ওপরে গিয়ে বসলাম। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। আসার আগে
সঙ্গের লোকগুলোকে বলে এসেছিলাম যে পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা যেন পাহাড়ের পিঠ থেকে কু আওয়াজ করে, এবং আমি যদি চিতার ডাক ডেকে উত্তর দিই তাহলে তারা চুপ করে বসে থাকবে, কিন্তু যদি কোনো উত্তর না পায় তাহলে যত বলে লোক জোগাড় করে তারপর দুদলে ভাগ হয়ে যেন উপত্যকাটির দুধার দিয়ে চেঁচাতে চেঁচাতে ও পাথর ছুঁড়তে ছুঁড়তে নেমে আসে। এমনিতে গাছের ওপর যে কোনো অবস্থায় ঘুমোতে আমি ওস্তাদ, তার উপরে ক্লান্ত ছিলাম বলে সহজেই ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে গোধূলিটা মন্দ কাটল না। হঠাৎ একটা হনুমানের ডাকে জেগে উঠলাম। অস্তমুখ সূর্য তখন পাহাড়ের চূড়ায় সোনা ছড়াচ্ছে। উপত্যকার অপর প্রান্তে একটা গাছের মাথায় হনুমানটাকে আবিষ্কার করলাম। আমার দিকে হনুমানটা এমনভাবে তাকিয়েছিল যে আমি ভাবলাম বুঝি সে আমাকে চিতাবাঘ বলেই ভুল করেছে। থেকে থেকে ওরা ডাকতে লাগলো, তারপর অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা সতর্ক দৃষ্টি মেলে কান খাড়া করে বসে রইলাম। হঠাৎ পাহাড়ের গা বেয়ে একটা পাথর গড়িয়ে আমার গাছটায় লাগায় চমকে উঠলাম। তারপরই একটা ভারী নরম পায়ের শব্দ কানে এলো। নিঃসন্দেহে বাঘ। প্রথমটা ভাবলাম বাঘটা বুঝি অজান্তেই আমার দিকে আসছে, কিন্তু আমার ঠিক পেছন থেকে সে যখন চাপা গর্জন করতে আরম্ভ করলো তখন ভুল ভাঙল। আমি যখন চা খাচ্ছিলাম তখন বাঘটা নিশ্চয়ই এদিকে এসেছিল এবং সে সময় আমাকে গাছে চড়তে দেখে গেছে, আর তাকে দেখি হনুমানটা ডাকতে আরম্ভ করে। এমন বেকায়দায় পড়তে হবে স্বপ্নেও ভাবিনি। যাই হোক, সাবধানে এগোতে হবে। দিনের আলোয় যে ডালটায় বসে যথেষ্ট আরাম পেয়েছিলাম, সন্ধ্যার অন্ধকারে সেখানে নড়াচড়া করাই অসম্ভব হয়ে উঠল। অবশ্য আমি রাইফেলের ফাঁকা আওয়াজ করতে পারতুম, কিন্তু ফাঁকা আওয়াজ করে খুব কাছের একটা বাঘকে তাড়িয়ে দেওয়ার যে বিষম ফল একবার দেখেছিলাম, তাতে আর ফাঁকা আওয়াজ করতে সাহস হলো না। তাছাড়া বাঘটা আক্রমণ না করলেও অত কাছে একটা রাইফেলে 450-400 আওয়াজ শুনলে নিশ্চয়ই এই অঞ্চলের আর ত্রিসীমানায় থাকতো না, বরং আমার সব মেহনত বৃথা হতো। বাঘটা যে লাভ মারবে না সে বিষয়ে সন্দেহ ছিল না বিন্দুমাত্র, কারণ তাতে সে সোজা 30 ফুট নিচে পাথরের ওপর গিয়ে পড়বে। কিন্তু তার লাভ মারার দরকারই বা কি? সে তো পেছনের পায়ে ভর দিলেই আমার নাগাল পায়। রাইফেলটা কোলে তুলে তার নল ঘুরিয়ে ধরে আমি বাঁ হাত ও বাঁ কোলের মধ্যে দিয়ে নলটা নামিয়ে দিলাম এবং সেফটি গ্যাসটা তুলে দিলাম। ফলে আগের চেয়ে আলো তুমুল গর্জন করতে লাগলো বাঘটা। এখন যদি বাঘটা আমার নাগাল পেতে চেষ্টা করে তাহলে সে নির্ঘাত রাইফেলের সংস্পর্শে আসবে, এবং রাইফেলের ট্রিগারে আমার আঙুল থাকায় গুলি খেয়ে বাঘটা না মরলেও জখম তো হবেই, আর সেই মৌকা আমি গাছের আরও খানিকটা উপরে উঠে যাওয়ার একটা সুযোগ পাবো। এক একটা সেকেন্ড যেন আর কাটতে চায় না। অবশেষে ঘুরে ঘুরে আর গর্জন করে ক্লান্ত হয়ে বাঘটা আমার বাঁ দিকের একটা নালা লাফিয়ে পার হলো। কয়েক মিনিট পরে মট করে একটা হাড় ভাঙার আওয়াজ শুনে আশ্বস্ত হলাম। এতক্ষণে একটু নড়ে চড়ে বসতে পারলাম। বাকি রাতটা মরামোষ্টার দিক থেকে শুধু শব্দ ভেসে আসতে লাগলো। সবে সূর্য উঠেছে, পাহাড়তলিতে তখনও গভীর অন্ধকার। এমন সময় পাহাড়ের ওপর থেকে আমার লোকেরা কু করে ডাক দিল। সঙ্গে সঙ্গে দেখলাম বাঘ আমার বাঁদিকের পাহাড় বেয়ে দৌড়ে পালাচ্ছে। ওই অল্প আলোয় এবং রাত জাগা ক্লান্ত চোখে আমার পক্ষে গুলি করাটা তখন খুব শক্ত ব্যাপার। তবু গুলি করলাম। গুলিটা লাগলেও ঠিক। দারুণ গর্জন করে বাঘটা ঘুরে দাঁড়ালো, তারপর সোজা যে গাছটায় আমি বসেছিলাম সেদিকে ছুটে এলো। তারপর বাঘটাও লাফ দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার দ্বিতীয় গুলিটা গিয়ে লাগলো তার বুকে। ভারী বুলেটের আঘাতে লক্ষ্যভ্রষ্ট হয়ে বাঘটা আমার কয়েক হাতের মধ্যেই এসে পড়লো। সেখান থেকে গড়াতে গড়াতে সোজা পাহাড়তলিতে গিয়ে পড়লো। তারপর একটা ছোট নালার জলে আটকে গেল। জল থেকে হাঁচড় পাঁচড় করে কোনো মতে উঠে টলতে টলতে পাহাড়তলি অদৃশ্য হয়ে গেল। তার রক্তে জলটা লাল হয়ে গেল। শক্ত ডালটার ওপর 15 ঘন্টা বসে থাকার দরুন আমার সর্বাঙ্গে খিল ধরে গিয়েছিল। কোনো রকমে নিচের দিকে নামতে শুরু করলাম। গাছের গায়ে বাঘটার দলা দলা রক্ত লেগেছিল। নামতে গিয়ে আমার কাপড় চোপড় সেই রক্তে মাখামাখি হয়ে গেল। নিচে নেমে প্রথমে শরীরটা ভালো করে ঢলে খিল ছাড়িয়ে নিলাম, তারপর গেলাম বাঘের খোঁজে। বেশি দূর যেতে পারেনি বাঘটা। কাছেই একটা জলার মধ্যে পাথরের তলায় মরে পড়েছিল।
যে লোকগুলো পাহাড়ের ওপর জমায়েত হয়েছিল তারা আমার গুলি এবং বাঘের গর্জন, তারপর আবার দ্বিতীয় গুলির আওয়াজ শুনে আমার পূর্ব নির্দেশ ভুলে গিয়ে দল বেঁধে পাহাড় বেয়ে নেমে এলো। রক্তমাখা গাছটার কাছে এসে তার নিচে আমার টুপিটা পড়ে থাকতে দেখে তারা ভাবলো আমি নির্ঘাত বাঘের খপ্পরে পড়েছি। তাদের ভয়ার্ত চিৎকার শুনে আমি যখন চেঁচিয়ে আমার অস্তিত্ব ঘোষণা করলাম, তখন আবার তারা পাহাড়তলি বেয়ে নামতে লাগলো। কিন্তু আমার রক্তমাখা জামাকাপড় থেকে আবার তারা যেন হতাশ হয়ে পড়ল। আমি যে আহত হইনি এবং আমার কাপড়ের রক্ত যে আমার নয়, একথা বুঝিয়ে বলতে তারা খানিক আশ্বস্ত হলো। খানিক বাদেই সকলে মৃত বাগলার চারদিকে ভিড় করে দাঁড়ালো। তারপর একটা শক্ত গাছ কাটা হলো এবং লতা দিয়ে বাঘটাকে তাতে অনেক কষ্টে বেঁধে খুব হল্লা করতে করতে খাড়া পাহাড় বেয়ে গ্রামে নিয়ে যাওয়া হলো। শহর থেকে অনেক দূরে, যেখানে একটা ঘাগি মানুষকে অনেক দিন ধরে অত্যাচার চালায়, সেখানে প্রায়ই অনেক বীরত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে। স্থানীয় লোকেরা সেগুলোকে আটপৌরের ব্যাপার বলে ধরে নেয়। বাইরের পৃথিবীর এ সম্বন্ধে জানার কোনো উপায়ই থাকে না। কান্দার বাঘের শেষ মানুষ শিকারের সময় এইরকম একটি ঘটনা ঘটে। ঘটনার অল্প পরেই আমি সেখানে হাজির হই এবং গ্রামবাসীদের কাছ থেকে খুঁটিনাটি খবর সংগ্রহ করা ছাড়াও নিজে সরজমিনে তদন্ত করেছিলাম বলেই এই কাহিনীর সত্যতা সম্পর্কে আমি সম্পূর্ণ নিঃসন্দেহ। যে গ্রামের কাছে আমি কান্দাল মানুষকে ওটাকে মারি, সেখানে একটি বৃদ্ধ ও তার একমাত্র পুত্র বাস করত। 1914 থেকে 1918 সালের যুদ্ধে বৃদ্ধ সেনাদলের ছিল এবং তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল ছেলেকে রয়্যাল গার্ড রাইফেলসে ভর্তি করে দেওয়া। তখন শান্তির সময়, দরখাস্ত পড়তো অসংখ্য, কিন্তু লোক নেওয়া হতো খুব কম, সুতরাং কাজটা খুব সহজ ছিল না। ছেলের 18 বছর পূর্ণ হওয়ার দিন কয়েক পর একদল লোক লান্সডাউন বাজারে যাওয়ার পথে তাদের গ্রাম হয়ে যাচ্ছিল। ছেলে এই দলে যোগ দেয় এবং লান্সডাউন পৌঁছেই রিক্রুটিং অফিসারের কাছে হাজির হয়। তার বাপ তাকে কী করে স্যালুট করতে হয়, রিক্রুটিং অফিসারের সামনে কীভাবে কী করতে হয় ইত্যাদি আদব কায়দা বেশ ভালোভাবে শিখিয়েছিল। সুতরাং সহজেই সে ভর্তি হয়ে গেল। ভর্তির পর সামরিক শিক্ষা আরম্ভের আগে তার নিজস্ব কয়েকটা জিনিসপত্র বাড়িতে রেখে আসার জন্য তাকে কয়েকদিনের ছুটি দেওয়া হলো। 5 দিন অনুপস্থিতির পর দুপুরের দিকে সে বাড়ি ফিরে এলো। খবর শোনার আশায় যেসব বন্ধু এসে তার চারদিকে জমায়েত হয়েছিল, তাদের কাছেই সে শুনল যে তার বাপ গ্রামের শেষ প্রান্তে তাদের ছোট জমিটুকু চাষ করছে, সন্ধ্যের আগে ফিরবে না। এই জমিতেই আমি সাপ মারা দিন বাঘের পায়ের ছাপ দেখেছিলাম। ছেলেটির একটি কাজ ছিল তাদের গরু বাছুরের জন্য রোজ খাবার জোগাড় করা। পাশের এক বাড়িতে দুপুরের খাওয়া সেরে নিয়ে 10-20 লোকের সঙ্গে সেও বেরিয়ে পড়ল পাতা সংগ্রহ করতে। আগেই বলেছি, গ্রামটা একটা পাহাড়ের ওপরে, চারদিক জঙ্গলে ঘেরা। এই জঙ্গলে ঘাস কাটার সময় 2টি মেয়ে ইতোমধ্যেই মানুষকেকর হাতে মারা গেছে। এই ঘটনার পর বহুদিন ধরে গ্রামের আশপাশ থেকে আনা গাছের পাতা খাইয়েই গরু বাছুরগুলিকে বাঁচিয়ে রাখতে হয়েছে। পাতা সংগ্রহ করতে গ্রামবাসীদের বহুদূর অবধি যেতে হতো। ঘটনার দিন পূর্বোক্ত দলটি চষা ক্ষেত পার হয়ে খুব খাড়া এক পাহাড় বেয়ে প্রায় 60 মাইল নেমে একটা পাহাড়তলির মুখে গিয়ে থামে। এই পাহাড়গুলি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পূবে 8 মাইল গিয়ে পিকলা ফরেস্ট বাংলোর উল্টো দিকে রামগঙ্গা নদীতে মিশেছে। পাহাড়তলির গোড়ার দিকটার জমি মোটামুটি সমতল এবং বড় বড় গাছে ভর্তি। লোকগুলো এখানে ভাগ হয়ে গেল। তারপর যে যার পছন্দ মতো গাছ বেছে নিয়ে পাতা কেটে দড়ি দিয়ে আঁটি করে বাঁধলো এবং 2-3 করে গ্রামে ফিরে গেল। হয় দলটা যখন পাহাড় বেয়ে নামতে নামতে বাঘের ভয়ে খুব চড়া গলায় কথা বলছিল, কিংবা যখন তারা গাছে চড়ে পরস্পর চেঁচামেচি করছিল, সেই সময় বাঘটা 8 মাইল দূরে পাহাড়তলির নিচে একটা ঘন ঝোপের আড়ালে বসে তাদের গলা শুনতে পায়। এই ঝোপেই 4 দিন আগে সে একটা সম্বর মেরে খেয়েছিল। ঝোপ ছেড়ে সে একটা ছোট্ট নালা পার হলো এবং পাহাড়তলির ভেতর দিয়ে একটা গরু মোষ চলার পথ ধরে তাড়াতাড়ি করে লোকগুলোর দিকে চলল। সামনের ও পেছনের পায়ের দাগ দেখেই বোঝা যায় বাঘ কত দ্রুত গিয়েছিল। যাই হোক, উল্লিখিত ছেলেটি পাতা কাটার জন্য একটা বহিনিয়া গাছ বেছে নিয়েছিল। গরু মোষ চলা পথ থেকে এই গাছটা প্রায় 20 গজ দূরে। এর ওপরের ডালগুলো দুটো বড় পাথরওয়ালা একটা নালার উপর ঝুঁকে পড়েছিল।
পথের এক বাঁক থেকে বাঘটা গাছের উপর ছেলেটিকে দেখতে পায়। কিছুক্ষণ বসে বসে অপেক্ষা করার পর সে নালা থেকে প্রায় 30 গজ দূরে একটা ওপড়ানো শিমুল গাছের পেছনে লুকিয়ে থাকে। দরকার মতো সব পাতা কাটা হয়ে গেলে ছেলেটি গাছ থেকে নেমে বান্ডিল বাঁধা লাগে পাতাগুলোকে জড়ো করতে আরম্ভ করে। যতক্ষণ সে ফাঁকা জমিতে ছিল ততক্ষণ পর্যন্ত মোটামুটি নিরাপদেই ছিল, কিন্তু অদৃষ্টে রয়েছে তার অবখান মৃত্যু। সে যাবে কোথায়? দুটো কাটা ডাল নালায় পড়েছে দেখতে পেয়ে ছেলেটি সে দুটো উদ্ধার করার জন্য যেমনি নালায় নেমেছে, বাঘটাও অমনি ওপড়ানো গাছটার আড়াল থেকে হামাগুড়ি দিয়ে নালার ধারে এগিয়ে এলো। তারপর ছেলেটার ডাল দুটো কুড়োবার জন্য যেই নিচু হয়েছে অমনি তার উপর লাফিয়ে পড়ে তাকে শেষ করলো। ব্যাপারটা অন্য লোকগুলো গাছে থাকতে থাকতেই হয়েছিল না তারা চলে আসার পর সেটা ঠিক আমার জানা নেই। বেলা ডুবলে ছেলেটির বাপ গ্রামে ফিরে শুনল যে তার ছেলেকে সেনাদলে ভর্তি করে নেওয়া হয়েছে এবং সে অল্প কয়েকদিনের ছুটিতে লান্সডাউন থেকে ফিরে এসেছে। বুড়ো ছেলের খোঁজ করতে সেই দলের লোকেরা তাকে জানালো যে সে বেলা থাকতে গরু মোষদের জন্য পাতা আনতে তাদের সঙ্গেই বেরিয়েছিল, কিন্তু সে তখনও বাড়ি ফেরেনি জেনে তারা খুব আশ্চর্য হলো। বলদ দুটো বেঁধে রেখে বুড়ো বাড়ি বাড়ি ঘুরে ছেলের খোঁজ করতে লাগলো। যারা সেদিন বেরিয়েছিল তাদের সকলকেই এক এক করে সে প্রশ্ন করলো, কিন্তু সকলে একই কথা বলল। পাহাড়তলির মুখে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর ছেলেটিকে দেখেছে বলে কেউ আর মনে করতে পারছে না। আলদেয়া ক্ষেত পার হয়ে বুড়ো পাহাড়ের ধার পর্যন্ত এগিয়ে গেল। সেখান থেকে ছেলেকে বারবার ডাকতে লাগলো, কিন্তু সাড়া মিলল না। তখন রাত্রি ঘনিয়ে আসছে। বেচারা ঘরে ফিরে গিয়ে একটা ছোট্ট ভুসোমাখা লণ্ঠন জ্বাললো। তারপর বেরিয়ে পড়লো ছেলের খোঁজে। গ্রামের মধ্যে দিয়ে সে যখন যাচ্ছে তখন অনেকেই তাকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছে সে। তারা স্তম্ভিত হয়ে গেল যখন শুনলো যে সে চলেছে তার ছেলের খোঁজে। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে সে কি বাঘের কথা ভুলে গিয়েছে, সে উত্তর দিল, বাঘ আছে বলেই তো ছেলের জন্য তার এত উৎকণ্ঠা। এমনও তো হতে পারে যে ছেলেটা গাছ থেকে পড়ে গিয়ে জখম হয়েছে এবং বাঘের ভয়ে তার ডাকে সাড়া দেয়নি। কাউকে সে সঙ্গে যাওয়ার জন্য ডাকলো না, কেউ নিজে থেকে তার সঙ্গে যেতেও চাইল না। সমস্ত রাত সে একা পাহাড়তলিটা তন্ন তন্ন করে খুঁজলো। বাঘ আসার পর থেকে এখানে কেউ পা বাড়াতেই সাহস করেনি। পরে তার পায়ের দাগ দেখে বুঝেছিলাম সেই রাতে গরু চলা পথ দিয়ে যাওয়ার সময় 4বার সে বাঘটা যেখানে বসে তার ছেলেকে খাচ্ছিল তার 10 ফুটের মধ্যে দিয়ে হেঁটে গেছে। যখন ভোরের আলো সবে ফুটেছে তখন সে ক্লান্ত শরীরে অবসন্ন মনে পাহাড়ের ওপরেই একটা জায়গা থেকে বসে পড়ল একটু বিশ্রামের জন্য। এই উঁচু জায়গাটা থেকে নালার মধ্যেটা দেখা যাচ্ছিল। সূর্য উঠলে নালার মধ্যেকার পাথর দুটোয় সে খানিকটা রক্তের দাগ দেখতে পেল। তাড়াতাড়ি সেই জায়গায় নেমে যেতেই তার চোখে পড়ল ছেলের মৃতদেহ, বাঘ খাওয়ার পর যেটুকু অবশিষ্ট ছিল। এইটুকুই সংগ্রহ করে সে বাড়ি নিয়ে এলো। তারপর বন্ধুদের সাহায্যে মণ্ডল নদীর শ্মশানঘাটে নিয়ে গেল দাহ করার জন্য। এ ধরনের নির্ভীকতাকে যদি গোঁয়ার্তুমি বলে উড়িয়ে দিই তবে অন্যায় হবে, কারণ এর পেছনে আর যাই থাক অসাবধানের হঠকারী তো অবশ্যই ছিল না। পাহাড়িরা তাদের পারিপার্শ্বিক সম্বন্ধে অত্যন্ত সচেতন। তাছাড়া তাদের মন কুসংস্কারে একেবারে ঠাসা। প্রত্যেকটি পাহাড় চূড়ো, পাহাড়ি খাদ এবং পাহাড়তলিতে একটি করে ভূত আছে বলে তাদের বিশ্বাস। এই ভূতেরা অত্যন্ত পাজি এবং অন্ধকারই তাদের যত আনাগোনা। এই পরিবেষ্টনীতে মানুষ এবং 1 বছর ধরে বাঘের উৎপাতে অত্যন্ত ত্রস্ত যে ব্যক্তি বাঘকে সম্পূর্ণ উপেক্ষা করে একা নিরস্ত্র অবস্থায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে বেড়াতে পারে, তার সাহসের বাস্তবিকই তুলনা নেই। তাকে আমি আরও বাহবা দেব এই জন্য যে সে নিজেই তার বীরত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। ছবি তোলার জন্য যখন তাকে বাঘটার কাছে বসতে বললাম তখন সে আমার দিকে মুখ তুলে তাকালো এবং স্থির শান্ত গলায় বলল, সাহেব, তুমি যে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়েছো তাতেই আমি খুশি। কুমায়ুনের জেলা কর্মচারীদের এবং পরে গাড়োয়ালের লোকেদের যে 3টি মানুষকে বাঘ মারার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই বাঘটিকে মেরে আমার সেই প্রতিশ্রুতি 16 আনা রক্ষা হলো। গ্রন্থকারের প্রতি গাড়োয়াল অধিবাসীদের আবেদনপত্রের প্রতিলিপি। এই আবেদন পাওয়ার পর পূর্বলিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়। পাইনাউন, বুঙ্গি এবং বিকলা বাদলপুর পট্টি গাড়োয়াল জেলার জনসাধারণের তরফ থেকে ক্যাপ্টেন J.E. কার্বিট, IARO মহাশয় সমীপে, কালধুমনি, জেলা নৈনিতাল, মান্যবর মহাশয়
এত দ্বারা আমরা উপরোক্ত 3 পট্টির সমস্ত জনসাধারণ সবিনয় ও সশস্ত্র চিত্তে নিম্নোক্ত কয়েকটি কথা আপনার জ্ঞাতার্থে নিবেদন করিতে চাই এবং এতদ্বিষয়ে যথাবিহিত প্রতিকার প্রার্থনা করি। এতদঞ্চলে বিগত ডিসেম্বর হইতে একটি বাঘ নরখাদক হইয়া পড়িয়াছে। এ পর্যন্ত সে 5 জনকে প্রাণে মারিয়াছে এবং 2 জনকে জখম করিয়াছে। এ কারণে আমরা অর্থাৎ জনসাধারণ অত্যন্ত দুর্দশাগ্রস্ত। বাঘের ভয়ে আমরা রাত্রে গমের ক্ষেত পাহারা দিতে পারি না, ফলে হরিণেরা প্রায় সব নষ্ট করিয়া ফেলিল। গরুর ঘাসের জন্য আমরা জঙ্গলে যাইতে পারি না, গরু মহিষ লইয়া জঙ্গলে চলাইতে পারি না, ফলে গরু বাছুরেরা মারা পড়িবে। এতদবস্থায় আমরা শেষ হইতে বসিয়াছি। বন বিভাগের কর্মচারীরা বাঘটাকে মারার সব রকম চেষ্টা করিয়াছেন, কিন্তু কিছুতেই কিছু হইতেছে না। 2 জন শিকারী ভদ্রলোকও শিকার করিতে চেষ্টা করিয়াছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাহাতে কোনো ফল হয় নাই। আমাদের জেলার দয়ালু হাকিম বাহাদুর বাঘটাকে মারার জন্য 150 টাকা পুরস্কার ঘোষণা করিয়াছেন। তাই প্রায় সকলেই বাঘটাকে মারার চেষ্টা করিতেছে, কিন্তু কেহই পারিয়া উঠিতেছে না। আমরা ইহা অবগত আছি যে আপনি অনেক নরখাদক বাঘ এবং চিতাবাঘ মারিয়াছেন। এই জন্য কুমায়ুন রেভিনিউ ডিভিশনে আপনার খুব সুনাম। নাগপুরের বিখ্যাত নরখাদক চিতাবাঘটিকেও আপনি মারিয়াছেন। এতদ অঞ্চলের জনসাধারণের মত যে এই বাঘটিকেও আপনি মারিবেন। অতএব আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনি কষ্ট করিয়া একবার আসুন এবং আমাদের শত্রু বাঘটিকে মারিয়া জনসাধারণকে এই বিপদ হইতে উদ্ধার করুন। আপনার এই অনুগ্রহের জন্য আমরা খুবই কৃতজ্ঞ থাকিব এবং আপনার দীর্ঘ জীবন ও সমৃদ্ধি কামনা করিব। আশা করি আপনি নিশ্চয়ই আমাদের অবস্থা বিবেচনা করিবেন এবং কষ্ট করিয়া একবার আসিয়া আমাদের বিপদ হইতে উদ্ধার করিবেন। এই জায়গায় আসিতে হইবে এইভাবে: রামনগর হইতে সুলতান, সুলতান হইতে লাহাচৌর, লাহাচৌর হইতে কান্দা। আপনি যদি অনুগ্রহ করিয়া জানান কবে রামনগর পৌঁছিবেন, তাহা হইলে আমরা আপনাকে লইয়া আসার জন্য রামনগরে গাড়ি ও লোক পাঠাইব। ইতি নিবেদক গোবিন্দ সিং নেগি, ঝালদ গ্রামের মোড়ল, ঝালদপট্টি, 18 ফেব্রুয়ারি 1933। এরপর আরও 40টি সই ও 4টে টিপ সই। পাইনাউন বুঙ্গি এবং বিকলা বাদুরপুর গোষ্ঠীর লোকজন।